আচ্ছা, বিপ্লব বা রেভলিউশন শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? সাধারণত রাজনৈতিক বা সামাজিক কোনো বড় পরিবর্তনের ছবি, তাই না? কিন্তু একটা একাডেমিক বিষয়ের ভেতরেও কি বিপ্লব হতে পারে? হ্যাঁ, পারে। আর ঠিক এমনই একটা তোলপাড় করা ঘটনা ঘটেছিল ভূগোলের জগতে, যা এর পরিচয়টাই যেন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আজকের আলোচনাটা ঠিক এই প্রশ্নটা নিয়েই। কি হয় যখন ভূগোল তার বর্ণনামূলক পরিচয় ছেড়ে পুরো দস্তুর বিজ্ঞানসম্মত এবং সংখ্যাভিত্তিক হওয়ার চেষ্টা করে? চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যায়। আমাদের আজকের আলোচনাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। আমরা শুরু করব বিপ্লবের ঠিক আগের সময়টা থেকে, তারপর দেখব কিভাবে এই সংখ্যার বিপ্লব জন্ম নিল, এর সুবিধেগুলো কী ছিল, কেনই বা এর এত সমালোচনা হলো, আর সবশেষে আজকের ভূগোলে এর প্রভাব ঠিক কতটা। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভূগোল একটা বেশ বড়সড় পরিচয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিষয়টা ছিল মূলত বর্ণনামূলক, যা বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর বর্ণনা দিত। কিন্তু সমস্যা হলো অন্য বিজ্ঞানগুলোর মতো এর কোনো সুনির্দিষ্ট তত্ত্ব বা আইন ছিল না, যা একে একটা খাঁটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে পারছিল না। ভূগোলের এই সংকটটা দুটো ধারণার মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায়। একটা হলো ইডিওগ্রাফিক আর অন্যটা নোমোথেটিক। দেখুন, ঐতিহ্যবাহী ভূগোল ছিল মূলত ইডিওগ্রাফিক, মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে এর কাজ কারবার। কিন্তু তখন একটা জোরালো চাপ আসছিল ভূগোলকে আরও নোমোথেটিক করার জন্য, অর্থাৎ এমন সাধারণ সূত্র বা আইন তৈরি করতে হবে যা সব জায়গার জন্যই প্রযোজ্য হবে, ঠিক যেমনটা পদার্থবিদ্যা বা রসায়নে হয়। আর ভূগোলের এই পরিচয় সংকট কাটানোর একটা উপায় হিসেবেই উঠে আসে কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা পরিমাণগত বিপ্লব। এর মূল লক্ষ্য ছিল একটাই, ভূগোলকে একটা বর্ণনামূলক বিষয় থেকে একটা স্থানিক বিজ্ঞান বা স্পেশাল সায়েন্সে রূপান্তরিত করা। এই বিপ্লবের পেছনের মূল দর্শনটা ছিল পজিটিভিজম। এই মতবাদ অনুযায়ী আসল জ্ঞান সেটাই যা বৈজ্ঞানিক পদ্ধতি, তথ্য এবং যুক্তির মাধ্যমে প্রমাণ করা যায়। এর মানে হল অনুভূতি বা ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, শুধুমাত্র পরিমাপযোগ্য ডেটাই হবে জ্ঞানের আসল ভিত্তি। এই যে বিপ্লবের কথা আমরা বলছি, এটা কিন্তু হুট করে একদিনে আসেনি। এর একটা লম্বা যাত্রাপথ ছিল। দেখুন, এর শুরুটা হয় ১৯৪৯ সাল নাগাদ, যখন শেফারের একটা লেখা ভূগোলের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। ৫০-এর দশক জুড়ে এই অসন্তোষটা বাড়তেই থাকে এবং ১৯৫৬ সালে রিজনাল সায়েন্স অ্যাসোসিয়েশন তৈরির মাধ্যমে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। অবশেষে ১৯৬০-এর দশকে উইলিয়াম বং এবং ইয়ান বার্টনের মতো চিন্তাবিদদের কাজের মাধ্যমে এই আন্দোলনটা কোয়ান্টিটেটিভ রেভলিউশন হিসেবে পরিচিতি লাভ করে। তো এই নতুন পদ্ধতির সমর্থকরা ঠিক কী অর্জন করতে চেয়েছিলেন? এর প্রতিশ্রুতিগুলোই বা কী ছিল? চলুন এবার এই বিপ্লবের ভালো দিকগুলো বা এর গুণাবলীগুলো একটু দেখে নেওয়া যাক। এর মূল উদ্দেশ্য ছিল ভূগোলকে বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ করা, সাধারণ তত্ত্ব বা মডেল তৈরি করা যা দিয়ে বিভিন্ন ভৌগোলিক ঘটনা ব্যাখ্যা করা, এমনকি ভবিষ্যৎবাণীও করা যায়। বর্ণনার বদলে বিশ্লেষণই হয়ে ওঠে মূল কথা। আর এর জন্য প্রধান হাতিয়ার ছিল গণিত এবং পরিসংখ্যান। আর হ্যাঁ, ক্লাইমেটোলজি বা জিওমরফোলজির মতো প্রাকৃতিক ভূগোলের শাখাগুলোতে এই পদ্ধতিটা কিন্তু খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু যেমনটা হয় আর কি, সবাই এই সংখ্যাভিত্তিক পরিবর্তনে একদম খুশি ছিল না। একটা বড় অংশের ভূগোলবিদ মনে করতেন যে সংখ্যা দিয়ে সবকিছু, বিশেষ করে মানুষের সঙ্গে জড়িত বিষয়গুলো ব্যাখ্যা করা সম্ভব না। আর এখান থেকে শুরু হয় বিপ্লবের বিরুদ্ধে জোরালো সমালোচনা। OHK স্পেটের এই বিখ্যাত উক্তিটি সমালোচনার মূল সুরটা খুব সুন্দরভাবে তুলে ধরে। তিনি আসলে বলতে চেয়েছিলেন, আমরা তো শুধু সেই জিনিসগুলোই গুনছি যা গোনা সহজ, কিন্তু সেই সব গুরুত্বপূর্ণ মানবিক অভিজ্ঞতা বা গুণগত বিষয়গুলোর কি হবে যা সংখ্যায় প্রকাশ করা যায় না। সমালোচকরা বলতে শুরু করলেন যে এই পদ্ধতিটা একটা মিথ্যা বস্তুনিষ্ঠতা তৈরি করছে। এটা মানুষের অভিজ্ঞতা, সংস্কৃতি, অনুভূতির মতো বিষয়গুলোকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে। যে মডেলগুলো তৈরি করা হচ্ছিল সেগুলো প্রায় বাস্তবতার থেকে এতটাই দূরে থাকত যে কোনো কাজেই আসত না, আর প্রচুর ডেটার প্রয়োজন হতো যা সবসময় পাওয়াও যেত না। এর ফলে যারা গণিতে তেমন পারদর্শী ছিলেন না, তারা এই নতুন ধারার ভূগোলে যেন একটু কোণঠাসা হয়ে পড়তে শুরু করেন। এই ইনফোগ্রাফিকটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, এখানে বামদিকে ১৯৫০-এর দশককে দেখানো হয়েছে শুরুর পর্যায় হিসেবে, যেখানে শেফারের মতো তাত্ত্বিকরা এর ভিত্তিটা তৈরি করছেন। মাঝখানে ১৯৬০-এর দশকে বাঞ্জ এবং বার্টনের মতো ব্যক্তিত্বরা কিভাবে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা দেখানো হয়েছে, আর ডানদিকে এর চূড়ান্ত প্রভাবগুলো তুলে ধরা হয়েছে। বোঝাই যাচ্ছে এটা ছিল অনেক চিন্তাভাবনা, নতুন ধারণা আর বিতর্কের এক জটিল মিশ্রণ যা ভূগোলকে চিরতরে বদলে দিয়েছে। তাহলে এই বিপ্লবের শেষ পরিণতি কি হল? এটা কি ব্যর্থ হয়েছিল নাকি সফল? সত্যি বলতে কি, এর প্রভাব আরও অনেক বেশি জটিল আর সুদূর প্রসারী।
এখন আর কেউ কোয়ান্টিটেটিভ রেভলিউশনকে একটি চলমান বিপ্লব হিসেবে দেখে না। সেই তীব্র বিতর্কের সময়টা পেরিয়ে গেছে, কিন্তু এর প্রভাব ভূগোলের গভীরে স্থায়ীভাবে রয়ে গেছে। পরিমাণগত পদ্ধতিগুলো এখন ভূগোলের একটা অবিচ্ছেদ্য অংশ। আর এই তথ্যটাই সম্ভবত সবচেয়ে মজার। আজকের দিনে এই পরিমাণগত পদ্ধতিগুলো ঠিক সেই মানবিক বিষয়গুলো বিশ্লেষণ করতে ব্যবহার হচ্ছে যেগুলোকে উপেক্ষা করার জন্য একসময় এর এত সমালোচনা করা হয়েছিল। এখন গবেষকরা পরিসংখ্যান ব্যবহার করে লিঙ্গ, বর্ণ বা জাতিগত বৈষম্যের মতো জটিল সামাজিক বিষয়গুলো আরও স্পষ্টভাবে তুলে ধরছেন। মানে যা একসময় সমালোচনার কারণ ছিল, সেটাই এখন সমাধানের একটা শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই পরিমাণগত বিপ্লব কি ভূগোলকে একটা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করে তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল, নাকি এটা শুধু ভূগোলের ফোকাসটাই বদলে দিয়েছিল, তাকে নতুন এবং আরও জটিল সব প্রশ্ন করতে শিখিয়েছিল? এর উত্তর হয়তো এখনও খোঁজা বাকি।